আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। কুরবানির চামড়া সংগ্রহ বর্জনের ডাক কওমি মাদ্রাসার। ঢাকাকে সঙ্গে নিয়ে পথ চলবে বেইজিং। স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৪,৩৭৪ টাকা। আওয়ামী লীগ ফিরলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর, বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি। আবু সাইদ হত্যা মামলা, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সারা দেশে ছড়িয়ে থাকা হাজার হাজার কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে যুগ যুগ ধরে কুরবানির পশুর চামড়া সংগ্রহের রেওয়াজ থাকলেও এবারের ঈদুল আজহায় তা বর্জনের ডাক দিয়েছে দেশের শীর্ষ কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন কওমি মাদ্রাসা সংরক্ষণ পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সিলেট বিভাগের কওমি মাদ্রাসাগুলো এবার কোনো ধরনের কুরবানির পশুর চামড়া সংগ্রহ করবে না। এছাড়া রাজধানী ঢাকা সহ দেশের প্রথম সারির বেশ কিছু কওমি মাদ্রাসাও চামড়া সংগ্রহ না করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্র ও অকার্যকর সিদ্ধান্ত, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা এবং বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের উদাসীনতা ও সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবকে দায়ী করে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শীর্ষ কওমি শিক্ষা বোর্ড ও মাদ্রাসার সংশ্লিষ্টরা। কওমি মাদ্রাসাগুলোর এই আকস্মিক সিদ্ধান্তে দেশের চামড়া শিল্পে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা। কারণ দেশে বছরে উৎপাদিত মোট কাঁচা চামড়ার প্রায় 60% সংগৃহীত হয় কুরবানির ঈদে, যার সিংহভাগ আসে মাদ্রাসার মাধ্যমে। বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের বয়স মাত্র 2.5 মাস। এই স্বল্প সময়ের মধ্যে চামড়া বাজারের মতো একটি খাতের আমূল পরিবর্তন করা সম্ভব না হলেও দীর্ঘমেয়াদী সংস্কারের কাজ পুরোদমে চলছে। বাংলাদেশ চীনের পরীক্ষিত বন্ধু। আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করবে চীন। ব্যবসা বাণিজ্য, অবকাঠামো, কৃষি, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার পাশাপাশি এসব ক্ষেত্রে চীনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে বাংলাদেশ। দুদেশের মধ্যে বিদ্যমান অংশীদারিত্ব জোরদারে দুদেশকে আগামী দিনগুলোয় আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। সম্প্রতি চীন সফরে যাওয়া বাংলাদেশ মিডিয়া ডেলিগেশনের সম্মানে দেওয়া ব্যাংকোয়েটে মতবিনিময়কালে শিনজিয়াং পররাষ্ট্র দপ্তরের উপমহাপরিচালক জিয়াং ইয়েন এসব মন্তব্য করেন। মতবিনিময়কালে পদস্থ এই কূটনৈতিক চীন বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে শিনজিয়াং প্রদেশের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা বাড়ানো, আঞ্চলিক উন্নয়ন ও স্থিতিশীলতা, সংখ্যালঘু জনসংখ্যা, বিশেষ করে মুসলিমদের উন্নয়নে চীনা সরকারের নানামুখী কর্মসূচি সহ বিভিন্ন ইস্যুতে খোলামেলা কথা বলেন। ঢাকা বেইজিং সম্পর্কের কথা তুলে ধরে জিয়াং ইয়েন বলেন, বাংলাদেশ আমাদের পরীক্ষিত বন্ধু। চীন বাংলাদেশের প্রধান উন্নয়ন সহযোগী। দুদেশের জনগণের সম্পর্ক ঐতিহাসিক। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, পর্যটন, কৃষি, শিক্ষা, সাংস্কৃতিক সহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের অংশীদারত্ব আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে আশা করি। শিনজিয়াং প্রদেশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে এই কূটনীতিক বলেন, একসময় শিনজিয়াংকে পিছিয়ে পড়া একটি জনপদ মনে করা হতো, কিন্তু বাস্তবতা বদলে গেছে। শিনজিয়াং এখন একটি বাণিজ্যিক হাট। এখানে 8টি দেশের সঙ্গে সীমান্ত রয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, শিল্প, কৃষি, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আমরা চাই বাংলাদেশ আমাদের এই অভিজ্ঞতাকে কাজে লাগাক। আমরা সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছি। শিনজিয়াংয়ে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে উইঘুর মুসলিমদের ধর্মচর্চা এবং তাদের ধর্মীয় স্বাধীনতার বিষয়ে এক প্রশ্নের জবাবে জিয়াং ইয়েন বলেন, পশ্চিমা গণমাধ্যম এ ব্যাপারে প্রায় অপপ্রচার চালিয়ে থাকে। এখানে ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা রয়েছে। সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক মানের ইনস্টিটিউট করা হয়েছে, যেখানে ধর্মীয় বিশেষজ্ঞ তৈরি হচ্ছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে জিনজিয়াং এর ভূমিকা অব্যাহত থাকায় রাষ্ট্র পরিচালিত স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে ধর্মীয় শিক্ষা কিভাবে সহাবস্থান করতে পারে তা একটি মডেল হিসেবে এই প্রতিষ্ঠানটি বিশেষভাবে আলোচিত। রাষ্ট্র অনুমোদিত এই প্রতিষ্ঠানটি ইমাম
ইসলাম ও ধর্মীয় পণ্ডিত্য হতে ইচ্ছুক এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি প্রধান গন্তব্যস্থল হিসেবে কাজ করে। এর পাঠ্যক্রম অত্যন্ত কঠোর, যা ইসলামের মূল ধর্মতত্ত্বের সঙ্গে আধুনিক সমাজের বাস্তব চাহিদার ভারসাম্য রক্ষা করে। দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 4,374 টাকা কমানো হয়েছে। এতে এই মানের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে 2,38,121 টাকা। শনিবার সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম আজ সকাল 10টা থেকেই কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,38,121 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,27,331 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,94,847 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,58,689 টাকা নির্ধারণ করা হয়েছে। আওয়ামী লীগ দেশে ফিরলে প্রথম গুলি তারা তারেক রহমানের উপর চালাবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। শনিবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দল থেকে জাতীয় নাগরিক পার্টিতে যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। নাসিরউদ্দিন বলেন, শেখ হাসিনা উকি ঝুঁকি মারছে, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল নামাচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ারি করে বলবো, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে তাহলে তারা প্রথমে গুলি চালাবে তারেক রহমানের ওপর। তারেক রহমানের ইতিহাস জানা উচিত। সেই সময় তারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক করে তরুণ এই রাজনীতিবিদ বলেন, যদি তিনি ইতিহাস না জানেন তাহলে তার বাবার যে পরিণতি হয়েছিল একই পরিণতি সন্তানের হতে পারে। এজন্য তারেক রহমানকে আমরা বলবো, ডোন্ট টু কম্প্রোমাইজ উইথ আওয়ামী লীগ। আমরা কিন্তু এই ফ্রন্টে যুদ্ধ করছি। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ হাসিবুর রশিদকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। আজ শনিবার রাত 8টার দিকে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপ কমিশনার এডিসি জুয়েল রানা গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। জুয়েল রানা বলেন, অধ্যাপক হাসিবুর রশিদ আবু সাইদ হত্যা মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি। জুলাই অভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক ছিলেন। শনিবার রাতে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে দেখতে আটক করে রাখে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। অধ্যাপক হাসিবুর রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক ছিলেন। 2021 সালের জুন মাসে তাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের দায়িত্বে ছিলেন। আবু সাইদ হত্যা মামলার অন্যতম আসামি তিনি। চলতি বছরের 9 এপ্রিল এই মামলার রায় হয়। রায়ে এই মামলার 30 জন আসামির মধ্যে 25 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এর মধ্যে অধ্যাপক হাসিবুর রশিদকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর আগে গত বছরের 30 জুন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। প্রিয় দর্শক, আমাদের আজকের টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।